এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। রাজধানী পশুর হাটে ছোট ও মাঝারি গরুর ক্রেতার চাহিদা রয়েছে, কিন্তু দুশ্চিন্তায় বড় গরু বিক্রেতারা। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার শঙ্কা তাদের। ব্যবসায়ীরা বলছেন এবার বড় গরুর ক্রেতাই কম। বিগত সময়ের বিত্তবান অনেকেই এখন দেশে নেই, যার প্রভাব পড়তে পারে বেচাকেনায়। মিরপুরের ইস্টার্ন হাউজিং হাটে রাজাবাবু, সুলতান ও নবাব নামে ৩টি বড় গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার ফজলুল হক। এর মধ্যে ২০ মণ ওজনের রাজাবাবুর দাম হেঁকেছেন ১২ লাখ টাকা, কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে মাত্র ৬ লাখ। বড় গরু তো এখন পাইনি, দুই একজন খরিদ্দার আসে, আমার মন উপযুক্ত দাম হয় না এখনো। তা আমরা চাচ্ছি এখানে প্রচার হলে বড় গরুর ব্যাপার, লোকজন আসলে আমরা এটা বেশি শান্তি পাবো। ২-৩টা গরু আছে, ওই একটা গরুর দামই কম বেশি হয়েছে, তারপর আর হয় নাই। একই অবস্থা পাবনার এই বিক্রেতার। উত্তরার দিয়াবাড়ি হাটে এনেছেন বেলজিয়াম জাতের একটি ষাঁড়, দাম চাওয়া হচ্ছে ১৪ লাখ টাকা। গরুটা ওজন আছে লাইভ ৩৫ মণ, দাম চাওয়া দাম হচ্ছে ১৪ লাখ। এখন বেচা কেনার মাধ্যমে এর মধ্যে কম বেশি তো আছেই। রাজধানীর ১৯টি হাটেই বড় গরুর ব্যাপারীদের মুখে হতাশার ছাপ। কাঙ্ক্ষিত দাম নিয়ে শঙ্কায় তারা। ক্রেতা বলতে তেমন কিছু পাইনি, কিন্তু এই সাধারণ জনগণ দর্শকের অভাব নেই, কিন্তু আসলে আমি যাদের জন্য আনা তেমন ক্রেতার সমাগমের যে চাহিদার যে একটা মূল্য যাই বলুক, আসলে দামটা বলবে তো। গরু যে দাম করবে বা কথা বলবে, কত দাম জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ বলছে না ভাই যে আমার গরু ভাই এত টাকা দেবো কি বলবো, এরকম কিছু বলছে না। গরুটা যদি ৭00-৮00 টাকা না বেচতে পারি তাহলে আমার লস। এই অবস্থার পর আসি এখানে বলে বড় গরু চলেই না, শুনতেছি এখন কতদূর কি হবে আল্লাহ ভরসা। বিক্রেতারা বলছেন নানা কারণে এবার বড় গরুর ক্রেতা কমেছে, সবাই ঝুঁকছেন ছোট ও মাঝারি গরুর দিকে। হাটে একটা কাস্টমার নাই, কিছুই না, আমরা এখন কি করবো মামা, এখন আইসি কুষ্টিয়ার থেকে। গরুর দাম প্রচুর বেশি যাচ্ছে, যেটা ক্রেতার নাগালের বাইরে যাচ্ছে ওনারা দাম, এখনো নাগালের মধ্যে আসেনি। হাটও গরু অনেক জমছে, কিন্তু গরুর দামটা একটু বেশি। অন্যান্য হাটও দেখছি, আমরা গতকাল গাবতলিও গেছিলাম, গাবতলির তুলনায় এই হাটে একটু গরুর দামটা বেশি চাইতেছে। গত বছরের চেয়ে এবার দেশে কোরবানির পশুর উৎপাদন ৫ লাখ কমেছে, তারপরও বড় গরুর চাহিদা কম। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি পশুর হাটের আরো খবর জানাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিল, আপনি তো সকাল থেকে বিভিন্ন পশুর হাটে ঘুরে দেখছেন, এই মুহূর্তে আছেন দিয়াবাড়িতে, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতার সমাগম কেমন এবং বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দেখুন, যদি আসলে এই মুহূর্তে বেচা বিক্রির কথা বলেন, একদম জমজমাট বেচা বিক্রি। আমি দিয়াবাড়ি হাটের যে ৪ নম্বর যে হাসিল ঘরটা আছে, সেই হাসিল ঘরের সামনে আছি। আমি কিছুক্ষণ আগে আসলে একটু পর্যবেক্ষণ করছিলাম যে কি পরিমাণ কোরবানির পশু আসলে বিক্রি হয়। সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় ১০ মিনিটে ২০টির বেশি কোরবানির পশু এই একটি হাসিল ঘর থেকে আসলে বিক্রি হলো। অর্থাৎ প্রতি মিনিটে যদি আমরা বলি যে প্রতি মিনিটে ২টি করে কোরবানির পশু এই একটি হাসিল ঘর থেকে বিক্রি হচ্ছে, তার মানে আপনি বুঝতে পারছেন যে এরকম হাসিল ঘর আসলে অনেকগুলো করা হয়েছে। তো যেখানে আসলে আশা করা হচ্ছিল যে আগামীকাল অফিস ছুটির পর থেকে বিকেল থেকে ক্রেতাদের উপস্থিতি বাড়বে, বেচা বিক্রি বাড়বে, সেই জায়গায় আজকে থেকেই আমরা এই হাটটিতে আসলে জমজমাট একটি বেচা বিক্রি দেখতে পাচ্ছি। কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা এসে হাসিল করাচ্ছেন, তাদের যে পছন্দ মতো যে গরুগুলো আছে সেই গরুগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন। আমরা দরদাম নিয়ে ক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম, আমরা দেখলাম যে বেশ বড় সাইজের গরুগুলোই ১,৭০,০০০, ১,৭৫,০০০ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম যে গত বছরের যদি তুলনা করা হয় তাহলে এই কোরবানির পশুগুলো কেমন দামে। একজন ক্রেতা বলছিলেন যে তিনি ১,৭০,০০০ টাকা দিয়ে একটি গরু কিনেছেন, গত বছর এই সাইজের গরু ২ লাখ টাকার উপরে তাকে কিনতে হয়েছে। আরেকজন ক্রেতার সঙ্গে কথা হলো, তিনি ৮৭,০০০ টাকা দিয়ে একটি ছোট গরু কিনেছেন। তিনি বলছিলেন যে গত বছর এই গরুটির দাম ১ লাখ টাকা বা তার কিছুটা বেশি ছিল। অর্থাৎ এই রকম ভাবে আসলে ক্রেতারা তাদের সন্তুষ্টির কথা বলছেন এবং তারা বলছেন যে কোরবানির পশুর দাম এর মধ্যে আসলে হাটে কমতে শুরু করেছে এবং কমে গেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, বিক্রেতাদেরও ঠিক একই বক্তব্য। তারাও বলছেন গত বছরের তুলনায় কোরবানির পশুর দাম অনেক বেশ কম এবং হাটে
প্রচুর কোরবানির পশু এই মুহূর্তে রয়েছে ক্রেতাদের যে উপস্থিতি সেই উপস্থিতির তুলনায়। এবং আমরা হাট কর্তৃপক্ষের সঙ্গে যখন আসলে কথা বলছিলাম, হাট কর্তৃপক্ষ বলছেন যে আজকে যে পরিমাণ ক্রেতাদের উপস্থিতি রয়েছে এই উপস্থিতিটা আরও বাড়বে এবং সন্ধ্যার পরে ক্রেতাদের উপস্থিতি আরও অনেক গুণ বেড়ে যাবে বলেই তারা ধারণা করছেন। তো মূলত আজকে যারা হাটে আসছেন গতকালকে পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত আমরা দেখেছি যে অনেকে দরদাম যাচাই করার জন্য হাটগুলো ঘুরছিলেন। তবে এই যে দুপুরের পর থেকে আমরা যেটা আসলে লক্ষ্য করতে পারছি যে যারা হাটে আসছেন তারা মোটামুটি হাট থেকে গরু পছন্দ মতো করে কিনে নিয়েই বাড়িতে তারা ফিরছেন। রাজধানীর 19টি হাট এবছর বসেছে, সেই 19টি হাটেই কোরবানির পশুর যে সরবরাহ সেটি আসলে আমরা বেশ ভালোই লক্ষ্য করতে পারছি এবং প্রাণী সম্পদ অধিদপ্তর থেকেও বলা হচ্ছে যে এবছর কোরবানির পশুর যে চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী সরবরাহটি প্রত্যেকটি হাটে বেশ পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তো সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে কোরবানির পশুর হাট, যেটি গত 2-3 দিন ধরে একটি শঙ্কা ছিল যে কতটা জমজমাট হবে, তবে আজকে থেকে সেই হাটগুলো জমজমাট হতে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতাদের হাটটাকে মুখর হতে শুরু করেছে রাজধানী পশুর হাটগুলো। তো আমার কাছে উত্তরা দিয়াবাড়ি থেকে এটা ছিল এখনকার সবশেষ। রাজধানী দিয়াবাড়ি পশুর হাট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। জমে উঠেছে দেশের বিভিন্ন জেলার কোরবানির পশুর হাট। সবগুলো হাটেই বেচাকেনা ভালো বলছেন ক্রেতা বিক্রেতারা। বড় পশুর চেয়ে ছোট ও মাঝারি পশুর চাহিদা বেশি বাজারে। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহীর সিটি হাট, ক্রেতা বিক্রেতাদের হাকডাকে মুখর কুরবানির পশুর হাট। রাজশাহী অঞ্চলের সবচেয়ে বেশি পশু কেনাবেচা হয় এই হাটে। রাজশাহীর 19টি স্থায়ী হাটে চলছে পশু বেচাকেনা। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। গরু এবার অনেক আমদানি, হ্যাঁ, কিন্তু গরুর দাম প্রচুর আর কি, আমরা গরু কিনতে পারছি না। এখন দাম চাচ্ছে 90, ওই 70-75 দাম বলছে। একই চিত্র উত্তরাঞ্চলের অন্যতম বড় নাটোরের তেবাড়িয়া পশুর হাট। এছাড়া সিংড়া, গোপালপুর, গুরুদাসপুর সহ ছোট বড় অন্তত 12টি পশুর হাটেও বেচাকেনা ভালো। গরু উঠা কমের কারণে এই কৃষকেরা যারা গরু নিয়ে এসছে তারা দাম একটু বেশি যাচ্ছে। গরুর দামও বলতেছে কম, পাটি নাই, পাটি খুবই কম হাটে। সবগুলো হাটের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চাঁদাবাজ, দালাল ও প্রতারক চক্র ঠেকাতে সতর্ক তারা। কোনো প্রতারক, চাঁদাবাজ কোনো কিছুরই এখানে ঘটে নাই, সমাগম নাই এবং যারা ব্যাপারী গরু কিনে নিয়ে চলে যাচ্ছে স্বাচ্ছন্দ্যে, আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো এবং রোডটাও আমরা ক্লিয়ার রাখতে পেরেছি। রাজবাড়ির বিভিন্ন হাট ঘুরে পশু কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তাদের। পটুয়াখালীর কলাপাড়ার হাটগুলো জমে উঠলেও ক্রেতা কম বলছেন বিক্রেতারা। খাগড়াছড়িতে ব্যক্তি পর্যায়ে পালন করা গরুর চাহিদা বেশি। গতকালকেও বাজার দেখছি আমরা, পরশুদিনও বাজার দেখছি, আজকে বাজার একটু বেশি মনে হচ্ছে, ওরা বেশি মনে হচ্ছে। একটা গরু ছোট দেশি গরু, মোটামুটি বাজার আগের চাইতে অনেক ভালো। হাটে জাল নোটের ব্যবহার ঠেকাতে সতর্ক ব্যাংক কর্মকর্তারা। পাশাপাশি অসুস্থ পশু শনাক্তে কাজ করছেন ভেটেনারি কর্মকর্তারাও। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গরু মহিষের পাশাপাশি চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জারটেক কোরবানির পশুর হাটে এবারে চমক মরুভূমি জাহাজ খ্যাত উট। উটগুলো দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে 35 লাখ টাকা। বিক্রি না হলে উট 3টি জবাই করে আশপাশে মানুষকে খাওয়াবেন বলে ঘোষণা দিয়েছেন হাটের ইজারাদার। চট্টগ্রামের মজ্জারটেক কোরবানির হাটে বড় আকারের গরুকে কেন্দ্র করে মানুষের আগ্রহ থাকে বেশি, কিন্তু আবার বড় গরু কিংবা মহিষ নয়, হাটে আসা 3টি উটকে কেন্দ্র করে ভিড় করছেন ক্রেতারা। 5 বছর আগে সৌদি থেকে 7টি উট আনেন বেনাপুলের ফিরোজ মামুন ডেইরি ফার্ম। চট্টগ্রামের এই হাটে আনা 12 থেকে 15 মণ ওজনের প্রতিটি উটের দাম চাওয়া হয়েছে 35 লাখ। শৌখিন ক্রেতাদের জন্য আনা উট বিক্রির কথা প্রায় চূড়ান্ত বলেও জানান ডেইরি ফার্মের প্রতিনিধি। এটা নিয়ে আসা আপনার হলো সৌদি আরব থেকে। এ নিয়ে আমরা ধরেন আমাদের যশোর পুটখালি এখানে 5 বছর ধরে লালন পালন করছি, ওরে এখন ধরেন এখানে বিক্রয় করার জন্য নিয়ে এসেছি। যদি বিক্রয় করতে পারি তাহলে তো কপাল ভালো আমাদের, আর না হলে ধরেন তো আমাদের ব্যাকে নিয়ে যেতে হবে। শুক্রবার উটগুলো হাটে তোলার পর থেকে দেখতে ভিড় করছেন মানুষ। কিনতে না পারলেও উট দেখেই আনন্দ পাচ্ছেন সবাই।
বাজারে বিশাল উট আসছে বলে বলছে, সেই জন্য আমরা দেখার জন্য আসছি, অনেক আগ্রহ করি। আমাদের বাংলাদেশে একটু নতুন না হিসেবে ওইখানে তো পুরান, সবাই দেখতে আসে, সেই জন্য আমি দেখতে এসেছি। আমাদের ইচ্ছা ছিল দুবাই থেকে বিদেশে দেখবো, কিন্তু এখানে তো দেখবো ওগুলো উট, কল্পনার বাইরে এত বড় উট আমরা কখনো দেখি নাই। প্রতি বছর যশোরের ব্যাপারীরা হাটে বড় গরু আনলেও এবার গরুর সাথে এনেছে 3টি উট। উটগুলো বিক্রির আশা হাট ইজারাদারের। কি বলো, কবে কিনে এটা কি বলেন? না হলে আকবর মামা জব করে দিব নিয়ে বাংলাদেশের সবাই জানবে আকবর মামা উট জব করছে। এগুলো তো আনসিদে আমাদের চট্টগ্রামের যত শিল্পপতি আছে, তাহলে ওরা যদি না আকবর মামা নিয়ে জব করে খাবেলে নাম আমার হবে। এর আগে 2022 সালে মজ্জারটেক কুরবানির হাটে গোলাপি মহিষ তুলে সারা ফেলেছিলেন এক খামারি। তবে এবার উটের উপস্থিতি সেই চমককে ছাপিয়ে গেছে। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। স্বজনদের সাথে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। কাল থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। ঈদের আগে আজ শেষ কর্মদিবস। রাজধানী গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী সংখ্যাও। দুপুরের পর ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ। যাত্রীচাপ থাকায় টার্মিনালগুলোর আশপাশের সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ভিড় রয়েছে যাত্রীদের। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, জ্যাম হলেও ভালো লাগছে। রাস্তাঘাটের অবস্থা এখন একটু অন্যরকম, ঈদ তো সামনে, তাই বাসে আইসে লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হয়, কিন্তু একটা কষ্ট, মানুষের ধাক্কা ধুক্কা খেতেছি, তারপরে কষ্ট করে দাঁড়ায় আসছি। ওনাদের একটা চিন্তা করা উচিত, মানুষের কষ্ট দিয়ে তো কোনো লাভ নেই। আগে যেমনটি জানিয়েছি, গরু মহিষের পাশাপাশি চট্টগ্রামের কর্ণফুলীর মজ্জারটেক কোরবানির পশুর হাটে এবারের চমক মরুভূমির জাহাজ খ্যাত উট। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, উটের প্রতি মানুষের আগ্রহ কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এই বাজারে আসার পর থেকে, অর্থাৎ গত এক সপ্তাহ ধরে এই বাজারে উটগুলো ছিল, অর্থাৎ যে 3টি ইট যশোরের বেনাপোল থেকে নিয়ে আসা ছিল, সেগুলো ঘন্টাখানেক আগেই বিক্রি হয়ে গেছে বলে দাবি করেছেন এখানকার যে বিক্রেতা। তিনি বলছেন 3টি উট 75 লক্ষ টাকায় কিনে নিয়ে গেছেন এক ক্রেতা। তবে সেই ক্রেতার পরিচয় বা কি সে বিষয়ে তিনি নিশ্চিত করতে পারেননি। তবে দাবি করছেন তিনি সেগুলো বিক্রি করে দিয়েছেন এবং সেগুলো তারা খুব আশায় ছিলেন যে হয়তো চট্টগ্রামের বাজারে বিক্রি করতে পারবেন এবং সেটি আসলে সত্য হলো। তবু সাধারণ মানুষের মধ্যে শুরু থেকে একটা শঙ্কা ছিল যে আসলে এসব দামি যে উটগুলো রয়েছে সাধারণত কোরবানির বাজারে বা কোরবানির পশু হিসাবে সচরাচর এই পশু কেনা হয় না বাংলাদেশে, কিন্তু চট্টগ্রামে এবার এই প্রথম বলা চলে এই 3টি উট নিয়ে আসা হয় এবং সেই উটগুলো বিক্রি করার চেষ্টা চলছিল এবং এগুলো ব্যাপক আকর্ষণও ফেলে বাজারে আসা বিভিন্ন ক্রেতাদের মধ্যে। তবে চট্টগ্রামের যে পশুর বাজারগুলো রয়েছে স্থায়ী অস্থায়ী, সেই বাজারগুলোতে আমরা দেখছি বড় ধরনের যে গরুগুলো রয়েছে সেগুলোর ক্রেতা একেবারেই কম এবং বিক্রেতারা আসলে অলস বসে আছেন, তারা অপেক্ষায় আছেন হয়তো বা আগামী যে 2 দিন বাজার আছে সেই 2 দিনের মধ্যে হয়তো এই বড় গরুগুলো বিক্রি করতে পারবেন। কিন্তু সেই তুলনায় আমরা বাজারগুলোতে আসলে ক্রেতাও কম দেখছি। যদিও আজ অফিস শেষ হওয়ার পরে হয়তো আগামীকাল থেকে বা আজ বিকেল থেকে হাট বাজারগুলো জমে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামের এটি একটি বড় বাজার, বলা চলে দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য একটি বড় একটি বাজার, কিন্তু এই বাজারেও আমরা দেখছি মানুষজনের আনাগোনা একেবারেই কম। তবে পর্যাপ্ত গরু রয়েছে এই বাজারে এবং আমরা দেখছি গরুর পাশাপাশি অ্যালবিনো প্রজাতির যে মহিষ রয়েছে, অর্থাৎ গোলাপি রঙের সেই মহিষও রয়েছে এবং এখানকার যে বাজারের পরিস্থিতি আমরা দেখছি যারা দূর দূরান্ত থেকে যে জেলাগুলো থেকে এসেছেন তারা অপেক্ষায় আছেন হয়তো বা আগামী 2 দিন যে তারা কাঙ্ক্ষিত বিক্রির অপেক্ষায় রয়েছেন সেই পশু বিক্রি হয়তো তারা করতে পারবেন। তবে এখন পর্যন্ত যেটি পরিস্থিতি, চট্টগ্রামের কোনো বাজারেই এখন পর্যন্ত কোরবানির যে পশুর হাটের যে জমজমাট অবস্থা সেটি জমে ওঠেনি। চট্টগ্রামের পশুরহাট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। মানবিক করিডোর বাস্তবায়নে বাংলাদেশ ও মিয়ানমারের আনুষ্ঠানিক সম্মতি প্রয়োজন। সেটি হলেই কেবল জাতিসংঘ সহায়তা করতে পারে। তবে এটি নিয়ে এখনও সংস্থাটির সাথে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস। সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনীতি বিষয়ে সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আলোচনায় এসব বলেন তিনি। গুয়েন লুইস বলেন, পরে নির্বাচন প্রসঙ্গে গুয়েন লুইস বলেন, বাংলাদেশে কখন নির্বাচন হবে তা রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সাধারণ মানুষের সিদ্ধান্ত। এটি জাতিসংঘের এখতিয়ারের বিষয় নয়। তবে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তা করছে জাতিসংঘ। এ সময় এক প্রশ্নের জবাবে গুয়েন লুইস বলেন,
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিষয়টি চূড়ান্ত এবং শিগগিরই ছোট পরিসরে চালু হবে। বাংলাদেশ ও মিয়ানমার দুই দেশের সরকার একমত হয়ে কোনো চুক্তি স্বাক্ষর করলেই শুধু মানবিক করিডোর কার্যকর হবে। এখনও জাতিসংঘ এর সাথে যুক্ত হয়নি। আর বাংলাদেশে কখন নির্বাচন হবে সে সিদ্ধান্ত নেবে দেশের রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ও সাধারণ মানুষ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো জানতে থাকছে। ফরিদপুরে ভাঙায় বাসের ধাক্কায় মাহিন্দ্রার 5 যাত্রী, 5 গরু ব্যবসায়ী নিহত। আহত 4 জন, পালিয়েছে বাস ও চালক। বৃষ্টি ও ঢলে বাড়ছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটার পানি। নতুন এলাকা প্লাবিত, বাড়ছে মনু, ধরলা ও ব্রহ্মপুত্রের পানিও। অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটে জিডিপির হিসেব গত সরকারের আদলে অবাস্তব ও কাগুজে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা। এ নিয়ে দুপুরে রাজধানীর গুলশানে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। এ সময় আমির খসরু আরও বলেন, বাজেটে শিক্ষা খাতের পর্যাপ্ত বরাদ্দ না থাকায় জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা খাতে পূর্ণাঙ্গ কর মওকুফ করার প্রতিশ্রুতি দেন তিনি। পরে বলেন, বাজেটে অদক্ষ উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি। এছাড়া রাজস্ব আদায়ে নতুন পথ খোলার তাগিদ দেন বিএনপির এই নেতা। সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি। আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে, সে গতানুগতিক অর্থনৈতিক পরিকল্পনা আর কাজ করবে না। বিশ্বের অনেক দেশে রাজনৈতিক দল নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে কি কি কাজ করবে তা পরিকল্পনা প্রকাশ করে থাকে। জনগণের ক্ষমতায়নের দল হিসেবে বিএনপি বাংলাদেশে এমন একটি বাস্তবসম্মত সংস্কৃতি প্রবর্তন করতে চায়। এক সপ্তাহ পর খুলল রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। সকালে চালু হয়েছে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা। সকাল 8:45 দিকে হাসপাতালের ফটকে অপেক্ষারত রোগীদের ভেতরে ঢুকতে দেওয়া হয়। পরে সেবা দেওয়া হয় জরুরি বিভাগে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু হয়েছে। যাদের লম্বা সময় সেবার প্রয়োজন তাদেরও এই মুহূর্তে জরুরি সেবা নিয়ে চলে যেতে হবে। জরুরি চিকিৎসার পরে কারো বাড়তি চিকিৎসার প্রয়োজন থাকলেও সেটা আপাতত দেয়া হবে না। গত বুধবার চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে আহত রোগীদের মারামারি সংঘর্ষের জেরে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে। আপনারা এখন বেশি যখন ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন, দেখবেন কতটা ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল। আরেকটা স্যাড বিষয় হচ্ছে, যে লোকগুলো করছে আমার আশেপাশেরই লোক, আমাদের আশেপাশে। হয়তো আপনি আমাদের মধ্যে হয়তো কেউ ওনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি, এমন সব লোক এই কাজগুলো করেছে। আর এই কাজগুলো অব্যাহত থাকবে। এই ট্রুথ প্রফেসর বলেছেন, সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে, কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশের সবার জন্য জানা উচিত। এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরো সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন সামনে। ওরা আরো একটা ফাইনাল রিপোর্ট হবে, সেটা দিবেন, সেটা টাইমটা পরে জানানো হবে। আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু। বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল। এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরো বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত।
ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা সিলেট মহাসড়কে সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাথে সাথে আগুন ধরে যায় ট্রাকটিতে। ভোর 4টায় বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে বিস্ফোরণ ঘটে। ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লা সিলেট মহাসড়কে নির্মাণাধীন 4 লেনে সিলিন্ডার বোঝাই ট্রাকটি উল্টে আগুন ধরে যায়। এ সময় বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। ক্ষতিগ্রস্ত হয় আশপাশে 3 থেকে 4টি দোকান। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় যানজট। ঘটনাস্থলে এসে দেখতে পাই যে একটি ট্রাক ভর্তি গাড়িতে অনেকগুলো গ্যাস সিলিন্ডার ছিল, আগুন দাউ দাউ করে জ্বলছে এবং বেশ এক্সপ্লোশন হচ্ছে। ভয়াবহতা এত বেশি ছিল যে আমরা আমাদের পার্শ্ববর্তী যে স্টেশন আছে সরাইল ফায়ার স্টেশন, সেখান থেকে আমাদের 2টো ইউনিট এসে আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আমাদের আগুন আমাদের পুরোটা কন্ট্রোলে চলে আসছে। এখন পর্যন্ত আমাদের কোনো যানমালের ক্ষয়ক্ষতির কোনো নিউজ নাই। বৃষ্টি ও উজানের ঢলে সুনামগঞ্জে বাড়ছে সুরমা, কুশিয়ারা ও জাদুকাটা নদীর পানি। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। মৌলভীবাজারে মনু ও ধলই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদী তীরবর্তী 3 স্থানে দেখা দিয়েছে ভাঙন। পাশাপাশি বাড়ছে সুরমা ও জাদুকাটা নদীর পানিও। আগামী 48 ঘন্টা পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। উজানে যদি অধিক বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে নদীর প্রশস্ততা কম থাকার কারণে অধিক উচ্চতায় পানি প্রবেশ করে এবং এই নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেগুলো মনে হচ্ছে যে প্লাবিত হচ্ছে। হাওরের যখন পানি প্রবেশ করে তখন সেখানে পানিটা হাইটটা কমে যায় এবং কখনো কখনো সেই এলাকাগুলোতে মনে হয় যে এখানে পানি বন্যার প্রভাব নেই। সিলেটের জকিগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে সুরমা ও কুশিয়ারার পানি। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে যেভাবে নদীতে পানি বাড়ে এভাবে তো আমরা বাড়ি করে থাকা যাইতো না। এই যে অবস্থা বন্যার গেছে আরো সেম জায়গা ভাঙিছে, এইবারও ভাঙিছে। এটা আর কোনো সরকারি পালা উদ্যোগ নেওয়া হয় না। যে মৌলভীবাজারের মনু, ধলই ও কুশিয়ারা পানির বিপদসীমার নিচ দিয়ে বইছে। এখনও পানিবন্দী রাজনগর উপজেলার কুশিয়ারা নদীর পাড়ের অন্তত 5টি গ্রামের মানুষ। বাঁধটা ওই সেইটার মাঝে মানে প্রায় 80% হইল গিয়া ফলি এবং বালি মিশ্রিত, যার কারণে যখন পানির লগে বালু মিশ্রিত হয় তখন অটোমেটিক দসি দসি জাড় গিয়া। কিন্তু ব্লকের খাত যেরকম আইছিল 100 খাসটাল দইতো, আজকে হাজার হাজার মানুষ ভাই আতঙ্কত পড়ল না। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাস্তাঘাট ও ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্রে থাকা 50টি পরিবার বাড়িতে ফিরেছে। কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বাড়ছে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি। ফলে উলিপুর, চিলমারি ও রাজারহাটে নদী তীরবর্তী ও চরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। তলিয়েছে বাদাম, বীজতলা, পাটসহ রবি শস্য। পানিটা মনে করেন বাড়ছে, এই পানিতে মনে করেন অনেক আবাদি জমি, বাদাম, পাট অনেক নষ্ট হয়ে গেছে। খাবো কোথায় যাব? গরু ছাগল মনে করেন যে ফসলি জায়গা জমি সব মনে করেন যে নষ্ট হয়ে যায়। পানি বাড়ায় ভাঙছে নদী, ঝুঁকিতে রয়েছে বাঁধসহ অনেক স্থাপনা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে ভুট্টা খেতে কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে কলেজ ছাত্রসহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার ফকিরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ফকিরহাট এলাকায় ভুট্টা খেতে কাজ করতে যান 14 জনের একটি দল। এ সময় ক্ষেতের মধ্যে বিদ্যুতের তার ছেঁড়া অবস্থায় পড়েছিল। এক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ চালু হলে কয়েকজন বিদ্যুৎ স্পর্শে আহত হন। এতে ঘটনাস্থলেই মারা যান কলেজ ছাত্র জামিউল। আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান রাব্বানি ও শাহিন। গুরুতর আহত অবস্থায় জয় ইসলাম নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওরা মাঠের বাইরে ছিল, আর যেখানে কাজ করতে গেছে ওরা আগে 3 জন গেছে, 3 জন অবস্থায় ওখানে পড়ে গেছে, পড়ে যায় ওখানে 10টার দিকে আমাদের সদর হাসপাতালের জরুরি বিভাগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 জনকে নিয়ে আসি। এর মধ্যে আমাদের জরুরি বিভাগের মেডিকেল অফিসার 2 জনকে মৃত অবস্থায় পায়, আর একজনের অবস্থা খারাপ, তাকে ভর্তি করানো হয়। মে মাসে রপ্তানি আয় বেড়েছে। এ সময়ে 473 কোটি 78 লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই মাসের চেয়ে 11.45% বেশি। গেল অর্থ বছরে মে মাসে এই রপ্তানি আয় ছিল 4,251 কোটি ডলার। মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে এসব জানা গেছে। চলতি অর্থ বছরের 11 মাসে মোট 4,495 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে।
প্রবৃদ্ধি প্রায় 10% বেশি। ইপিবির তথ্য মতে এবছর মে মাসে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে। এছাড়া হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য ও প্রকৌশল পণ্যের রপ্তানিও বেড়েছে। তবে কমেছে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি। অর্থনীতিবিদরা বলছেন, প্রস্তাবিত বাজেটে কৃষিতে বরাদ্দ বাড়িয়ে বিদ্যমান শুল্ক হ্রাসের প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন হলে কৃষি রপ্তানিও বাড়বে। ডিজিটাল ওয়ালেট সেবার লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্টের সমাধান সার্ভিসেস লিমিটেড। সোমবার প্রতিষ্ঠানটির নামে লাইসেন্স ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি সাধারণত ই ওয়ালেট বা ডিজিটাল ওয়ালেট সেবা নামে পরিচিত। এখানে হিসেব খোলার মাধ্যমে গ্রাহক নিজের ব্যাংক হিসেব থেকে ওয়ালেটে টাকা নিতে পারেন। এছাড়াও অন্য মাধ্যম থেকে টাকা এনে অনলাইন কেনাকাটা, পরিষেবা বিল, টিউশন ফি পরিশোধ সহ বিভিন্ন ধরনের লেনদেন করতে পারেন। গ্রামীণ টেলিকম ট্রাস্টের প্রতিষ্ঠানটি 2021 সালে লাইসেন্সের আবেদন করলেও সাড়া মেলেনি। পরে গেল বছর সেপ্টেম্বরে সমাধানকে অনাপত্তিপত্র দেয় কেন্দ্রীয় ব্যাংক। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।